আপনি যদি বিপ্লবকে স্টাবলিশ করতে পারেন না পারেন, আপনার মানুষের আকাঙ্ক্ষাকে যদি স্টাবলিশ করতে পারেন, আপনি তাকে মুহূর্তের মধ্যে ঝুড়ে ফেলতে হবে। এটা ব্যক্তির বিষয় নয়, এটা সমাজের বিষয়, এটা রাষ্ট্রের বিষয়, এটা 18 কোটি জনগোষ্ঠীর স্বার্থের বিষয় এবং 18 কোটি জনগোষ্ঠীর ভাগ্যের বিষয়। এখানে ছেলে খেলার বিষয় নয়, এখানে ওগলানোর বিষয় না, এখানে খাওয়ারও বিষয় নয়। আপনি দেশকে সার্ভ করতে পারবেন না, ইউ গেট আউট, কোনো কথা নাই। যেরকম শেখ হাসিনাকে গেট আউট করতে 18 বছর লাগছে, লেট দেম ট্রাই। আমিও চাই যারা অপরাধী তাদের বিচার হোক, বিচার হওয়া উচিত। আমি সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ দেওয়ার আগে হুম। ফারুক হাসান বাংলাদেশের একজন হার্ট থ্র পলিটিক্যাল লিডার, আগামী দিনের এমপি মন্ত্রী হওয়ার পাইপলাইনে উনি আছেন এবং অনেক দূর এগিয়ে আছেন। মানুষের সমর্থন, সাহায্য, সহযোগিতা, সাপোর্ট নিয়ে আগামী দিনে যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে এই তরুণ যে বক্তব্য রাখছেন, এখানে এই পার্লামেন্টে আমরা এই বক্তব্যটা শুনবো। এবং ব্যক্তিগতভাবে আমি নিজে সবচেয়ে বেশি খুশি হব এই ফারুক হাসানের মতো, বিশেষ করে ফারুক হাসান যদি আগামী দিনে পার্লামেন্টে আসতে পারে এবং এরকম জ্বালাময়ী বক্তব্য দিতে পারে জাতির স্বার্থে, আমি সবচেয়ে বেশি খুশি হব। আমার একটা দুঃখ লাগে কি জানেন, একটা দুঃখ আছে, যেহেতু আমাকে আপনি পরিচয় করে দিয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা, দুঃখটা লাগে এই জন্যই যে এই ফারুক হাসানরা যে এই কজের পরিচয় কি জন্য। এই পরিচয় কি আর নাই আপনার, নাকি ডিজাইন করছেন নাকি? না না না, সেটাই সেটাই সেই সেই থেকেই বলছি, সেটা থেকেই বলছি, সেই থেকেই বলছি। তো দুঃখটা এটা তো আমরা জানি না ভাই, আপনার এখানে কিন্তু লেখা যে আপনি উপদেষ্টা জাতীয় পার্টির। তা আমি তো সেই না না, পরিচয়ে। ঠিকই আছে। ঠিকই আছে। না না ঠিক এখন আছে, সেটাই তো আমি অন করি এবং আমি রিটারেট করছি, ঠিকই আছে। আমি অস্বীকার করছি না, তো অস্বীকার করার কোনো উপায়ও নাই। তো আমি ফারুক হাসানের উদ্দেশ্যে শুধু, যেহেতু সে এখন জাতীয় নেতা, জাতীয় হুম, হার্টথ্রব, আমি আবার বলছি হার্টথ্রব পলিটিক্যাল লিডার এই মুহূর্তে, হুম, আমার দুঃখ লাগে তখনই যখন এই ফারুক হাসানরা যে কজের জন্য এই এই অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করলো, সেই ফারুক হাসানরা আগামী দিনে এমপি হইতে হইলে আর একটা ফ্যাসিস্টের ঘাড়ে সোয়ার হইতে হবে। তাদের হুম। ভাষায় তারাই বলছে যে এক জালেমকে, উনি না বলুক, ওনার জ্ঞাতি গোষ্ঠীরা বলছেন যে আমরা এক জালেমকে উৎখাত করেছি আরেক জালেমকে বসানোর জন্য নয়। আমি সবচেয়ে বেশি খুশি হইতাম ফারুক হাসানরা যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসতো এককভাবে, ফারুক হাসানরা প্রধানমন্ত্রী হইতো, তার দলের যারা আছে তারা মন্ত্রী মিনিস্টার হইতো। সবচেয়ে বেশি খুশি ব্যক্তিগতভাবে আমি খুশি হইতাম। তা আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলে ফারুক হাসানদের যে দল এবং উনি যে দলে এখন বিলং করছে, আজকে দেখলাম উনি একটা দলের, পুরাতন দলের পতাকা পতাকা এবং সাইনবোর্ড সবকিছু উনি নামিয়ে নতুন দল একটা পতাকার আপনি টানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আম জনতা পার্টি, সম্ভবত আম জনতা পার্টি নাকি এরকম, আমি যদি ভুল না বলে থাকি। এটা 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 মানে তারেকরা করেছে, যে এটা গণ অধিকারের না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা কারা করছে? এটা ওই যে তারেক রহমান, যে আরেকটা ফ্র্যাকশন আছে গণ অধিকারের, সে তারা করেছে। যাক, সেটা ভিন্ন মাহমুদ ভাই আলোচনা। হয়তো জানে না, মাহমুদ ভাই হয়তো জানে না যে ফারুক ভাই গণ অধিকারের মূল পার্টে চলে আসছে, ওইটা জানে না। ও হুম। আচ্ছা, মূল পার্টি ওনারা এসে, তো আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি তারা আগামী দিনে এককভাবে সরকার গঠন করতে পারে এবং এই যে যে কজের জন্য, যে কারণের জন্য এবং যে যে ব্যবস্থাকে উৎখাতের জন্য, যে নতুন একটা ব্যবস্থা, নতুন একটা সেটেলমেন্ট, নতুন একটা ব্যবস্থা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠার জন্য যে তারা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, তাদের যৌবন শক্তি ব্যয় করেছে, সেটা যদি তারা এককভাবে করতে পারত। কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এবং ইতিহাস বলে যে তাদেরকে তারা পছন্দ করে না, জাতি পছন্দ করে না এবং এই মহান বিপ্লবের সাথে যায় না, আদর্শের সাথে যায় না, এমন আদর্শের সাথে তারা গাঁটছড়া বাঁধতে হবে। এটাই হলো আয়রনি অফ ফেট, ভাগ্যের নির্মম পরিহাস। আমরাও, জাতীয় পার্টিও ঠিক বাংলাদেশের ওই কালচারের বাহিরে নই, আমরাও তাই করেছি। কারণ বাংলাদেশে ছোটখাটো দলগুলোর বিভিন্ন কজ থাকে, বিভিন্ন কারণ থাকে, তাদের বাংলাদেশে বড় বড় দলগুলো ছোট ছোট দলগুলোকে গিলে খায়। এটা নতুন কিছু নয়, বিতর্ক করেও কোনো লাভ নেই। এখন ফারুক হাসানরা এরা তরুণ বক্তা, তরুণ নেতা, রক্ত গরম, তাদের কজকে আমরা সাধুবাদ জানাই, সেলুট করি। তারা যে 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 কারণের জন্য রক্ত দিয়েছে সেটাকে হাজারবার সেলুট জানাই।
আমরাও সেটা চাই এবং জাতিও সেটা চায়, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি 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 অনেক কিছুকে অস্বীকার করে, বাস্তবতাকে অস্বীকার করে, দেশের যে রাজনৈতিক কালচারের যে দীর্ঘদিনের পুঞ্জীবিত আপনার কন্টামিনেটেড অবস্থা দেশে চলছে, সেটাকে অস্বীকার করে আপনি নতুন কিছু কতটুকু করতে পারলে ভালো হইতো। এই সমস্ত কিছুকে কাজী নজরুলের ভাষায় আপনি যদি এই যে ঘা মেরে আদমরাদের ঘা মেরে যদি আপনি বাঁচাইতে পারতেন, মূল উৎপাটন করে যদি এই ব্যবস্থাটা নতুন ব্যবস্থা স্টাবলিশ করতে পারতেন বা স্টাবলিশ করার সূচনা করতে পারতেন, আমরা কোনো সূচনার লক্ষণও দেখছি না। সূচনা তো দূরে থাক, আপনি আপনার সূচনা বক্তব্যে বলেছিলেন যে জেলখানায় থেকে, হাউ অডাসিটি দেখেন, জেলখানায় থেকে যে স্বৈরাচারের প্রত্যক্ষ স্বৈরাচার তারা মেসেজ পাঠায়, এই সরকারকে উৎখাত করার জন্য, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, এই সরকারের গুম হারাম করার জন্য। দেখেন, এখন পর্যন্ত রক্তের দাগ মুছে নাই, এখন পর্যন্ত ফারুক হাসানরা রাস্তায় নির্ঘুম দিন কাটাচ্ছে, এখন পর্যন্ত এই বিপ্লবের নায়করা রাস্তায় বিচরণ করছে, মানুষের কাছে আছে। তারপরও তারা সে যে অডাসিটি দেখাচ্ছে, আমরা তাদের টিকিটিও ছিটতে পারছি না। তাদেরকে আমরা মোকাবেলা করতে, এইদেরকে টিকিয়ে রাখার জন্য আজকে যে আমার পূর্ববর্তী যে কজন বক্তব্য বলেছেন, হতাশার কথা বলেছেন এবং এই সরকারের অক্ষমতার কথা বলেছেন, এবং ইউনূস সরকার মনে হচ্ছে যেন ইউনূস সরকারকে আমরা গিলতেও পারছি না, আবার খেতেও পারছি না, মানে খেতেও পারছি না আবার ফেলে দিতেও পারছি না। ব্যাপারটা এরকম, প্রত্যেকের বক্তব্যে যেটা বোঝা গেল যে ইউনূস সরকারটা আমার দরকার, আবার তাকে আমরা ছেড়ে দিতেও পারছি না, ফেলে দিতেও পারছে না। এটা একটা অদ্ভুত কিম্বুত কিমাকার অবস্থা। আপনি আপনি যদি সার্ভ না করেন দেশকে, আপনি যদি আপনার যে বিপ্লবের চেতনাকে ধারণ না করতে পারেন, আপনি যদি বিপ্লবকে স্টাবলিশ করতে পারেন, আপনার মানুষের আকাঙ্ক্ষাকে যদি স্টাবলিশ করতে পারেন, আপনি তাকে মুহূর্তের মধ্যে ঝুড়ে ফেলতে হবে। এটা ব্যক্তির বিষয় নয়, এটা সমাজের বিষয়, এটা রাষ্ট্রের বিষয়, এটা 18 কোটি জনগোষ্ঠীর স্বার্থের বিষয় এবং 18 কোটি জনগোষ্ঠীর ভাগ্যের বিষয়। এখানে ছেলে খেলার বিষয় না, এখানে ওগলানোর বিষয় না, এখানে খাওয়ারও বিষয় নয়। আপনি দেশকে সার্ভ করতে পারবেন না, ইউ গেট আউট, কোনো কথা নাই। যেরকম শেখ হাসিনাকে গেট আউট করতে 18 বছর লাগছে। সুতরাং আমরা আমরা অনেক কথাই বলতে পারি, হয়তো বলছিও। আপনি রাজ কাঁপানো অনেক কথা বলা যায়, তারপর টকশো কাঁপানো অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আরেকটা অন্য অন্য আমরা অন্যটা দেখি। আপনি আপনার সূচনা বক্তব্য বলছিলেন যে এই সরকারের সক্ষমতা নিয়ে ইতিমধ্যে বিভিন্নভাবে প্রশ্ন উঠেছে। হ্যাঁ, আমরা উঠাচ্ছি, টকশোতে উঠাচ্ছে, সুধীর সমাজরা উঠাচ্ছে, দেশে বিদেশে আলোচনা হচ্ছে, এই সরকার ঠিক মতন ফাংশন করছে না। আপনি দেখেন, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, শুধু একটা। গত 2 দিন যাবৎ শিক্ষা নিয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7টা অধিভুক্ত কলেজকে নিয়ে যে তুগলকি কাণ্ডটা যে হচ্ছে, এটা কি মনে হচ্ছে আপনাকে? এটাকে যদি আমি এইভাবে বলি, আপনার সময় খুব কম, তো আমি একদম সংক্ষেপে বলে যাব। সেটা হচ্ছে, এই সরকার এতগুলো কমিশন করলো, প্রায় অনেকগুলো কমিশন করলো, বাংলাদেশের বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন দেখছি শিক্ষা জাতির বোঝা। এই সরকারে যারা আছে, আপনি প্রত্যেকটা সদস্য হচ্ছে এবং প্রত্যেকটা অ্যাডভাইজার, ম্যাক্সিমাম অ্যাডভাইজার হচ্ছে ডক্টরেট প্রফেসর। ডক্টর ইউনুস থেকে শুরু করে, ডক্টর সালেউদ্দিন থেকে শুরু করে, সেই ডক্টর এইচ মনসুর থেকে শুরু করে, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ শুরু করে, ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে, প্রত্যেকে ডক্টরেট। সেই ডক্টরেটরাই এই শিক্ষা, এই মানে আপনার মানে সরকারটা পরিচালনা করছে। মানুষের মধ্যে একটা ন্যূনতম আশা ছিল যে অন্তত শিক্ষাতে একটা কমিশন হবে, সেই শিক্ষা কমিশন এখনো হয় নাই। আপনি অনেক কিছু নিয়ে আপনি ব্যস্ত, আপনি সংস্কার নিয়ে ব্যস্ত, আপনি রাজনীতি নিয়ে ব্যস্ত, আপনি 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 রাজনৈতিক দল গঠন নিয়ে ব্যস্ত, এবং আপনি দেশের ঐক্য নিয়ে ব্যস্ত এবং দেশের অনৈক্য নিয়ে ব্যস্ত। আপনার মাথা ব্যথা অনেক কিছু আছে। আমি সব কিছুকে ছাপিয়ে আমি যদি 2টা প্রশ্ন উত্থাপন করি, যে ডক্টর ইউনূসের সরকার, যেহেতু তারা ডক্টরেটের সরকার, তারা অন্তত শিক্ষা ক্ষেত্রে সর্বাধিকার দিয়ে সবার আগে
একটা কমিশন করে কেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম লেজে গোবরে হয়ে আছে, কেন আমাদের শিক্ষার সাথে কর্মের কোনো মিল নাই, কেন দীর্ঘদিন থেকে শিক্ষাতে অচলাবস্থা চলছে। আসলে এইটার একটা সরকারের উদাহরণ। অন্যান্য অন্যান্য দিকে অনেক ত্রুটি রয়েছে, অনেক অসঙ্গতি রয়েছে, অনেক অপারগতা রয়েছে, অনেক এটা অসফলতা রয়েছে। অপারগতার বিষয় নয় ভাইয়া। ইয়া সেগুলি সেগুলি প্রত্যেকের সাগর ভাই, আলোচনা করতে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আমি আজকে যে মূলত আমাকে যে একটা মিনিট সময় দেন না, আপনি একটা আওয়ামী মিনিট। লীগের ফিরে আসার বিষয়টিকে কিভাবে দেখছেন? তারা যে এই যে তাদের শীর্ষ নেতারা যারা জেলে আছে, শেখ হাসিনা বাইরে থেকেও তাদেরকে আশ্বাস দিচ্ছেন এবং 26শে মার্চের আগে বাংলাদেশে তারা ঢুকবেন, তাদের এই যে একটু আগে দেখলেন যে তারা এই ফেব্রুয়ারিতে হরতাল এবং অবরোধের কঠোর হরতালের আহ্বান করেছেন, এগুলির সফলতা কিভাবে দেখেন? এগুলির কতটুকু সম্ভাবনা রয়েছে? এই জায়গাটা বলে একটু শেষ করবেন। আমি কয়েকজন দর্শককে যুক্ত এই করছি, জায়গাতে দর্শক আপনারা না যারা না এই যুক্ত হতে চান জায়গাতে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে দেখুন, আমি লিংক দিয়ে দিয়েছি। হ্যাঁ, বলুন। এই জায়গাতে আমি আমার পূর্ববর্তী সব বক্তার সাথে একমত। আপনি আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার যে যে বিপ্লবী চেতনাকে আপনি ধারণ করতে পারেন না, এটা তারা বিলক্ষণ বুঝতে পেরেছে। তারা জেলখানায় থেকে, ইন্ডিয়াতে থেকে তার মন্ত্রীরা সবাইরা, যারা দেখেন আপনি 600 জন লোক, এই যে 300 জন এমপি সরকারে ছিল, এতগুলো আপনার এমপি ছিল, আপনি কজনকে ধরতে পারছেন? আপনি ধরতে পারেন না। আপনি ক্রিমিনালকে ধরতে পারেন নাই, কিন্তু আপনি দাগি আসামিদেরকে ধরতে পারেন নাই, কিন্তু যারা জাতির ভাগ্য নিয়ে সিনেমিনি খেলেছে তাদেরকে ধরতে পারেন নাই, যারা গণতন্ত্রকে ডাইরেক্ট গলা টুটি চিবি ধরতে তাদেরকে ধরতে পারেন নাই। আপনি নিরীহ রাজনৈতিক দল, নিরীহ লোক, আপনি ওদের গলা টুপি ধরতেছেন। মানে এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে আপনি দুর্বলের পক্ষে, মানে বিপক্ষে, আপনি সর্বলের পক্ষে। আপনারই এখন ইনায়া বিনায়া বিভিন্ন ভাবে যারা এই ফ্যাসিস্ট সরকারকে বিভিন্ন ভাবে বিরুদ্ধচারণ করেছে, উৎখাতে সহযোগিতা করেছে, তারাই তো আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যবস্থা করছে। এই সরকারের মধ্যেই তো তারা গাপটি মেরে আছে। এবং যারা আজকে ক্ষমতায় যাইতে চায় বলে মানুষ মনে করতেছে এবং ক্ষমতায় চলে গেছে বা একদম ধরধর অবস্থা আছে, তারাও তো আওয়ামী লীগ সম্পর্কে একদম মানে সেরকম, যেরকম ফারুক হাসানটা বলছে, আমি জানি না সেরকম বলছে কিনা বা সেরকম পদক্ষেপ নিচ্ছে কিনা বা এই সরকারকে বাধ্য করছে কিনা। এই সবগুলো তো প্রশ্ন। এই সবগুলো প্রশ্ন যখন এক হয়ে আসে, তখন আপনার ওই প্রশ্নের উত্তর ওখানেই আছে যে কেন 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 এই মানে আওয়ামী সরকারে যারা ছিল তারা এই প্রশ্রয়টা পাচ্ছে, তারা এই অডাসিটি কি করে দেখাচ্ছে, তারা এই সাহসটা কেন দেখাচ্ছে। দ্বিতীয় কথা যেটা আমি আপনাকে বলবো, এটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শেষ করছি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সবচেয়ে ভালো হইতো যদি এই বিপ্লবের পরে বাংলাদেশে আপনি সমস্ত ফ্যাসিবাদের মূল উৎপাটনটা করতে পারতেন। মূল উৎপাটন, এটা প্রথম বিড়াল প্রথম দিনে মারতে হয়, এটা বিড়াল দ্বিতীয় রাতে আর মারা যায় না। এটা বিপ্লব যারা করে, এই যে আরো নতুন চেগুইভারা আমদানি হয়েছে বাংলাদেশে, এখন নিজেদেরকে চেগুইভারা মনে করতেছে, এদের বোঝা উচিত বিপ্লব এত সোজা জিনিস নয়। আমি তো মনে করছি, আমি খুব আশাবাদী ছিলাম, এই নতুন তার্কিশরা, এই নতুন বুদ্ধিজীবীরা, এই নতুন ফিলোসফাররা, এই নতুন গাইড যারা বাংলাদেশকে দিচ্ছিল, তারা তারা আমাদেরকে দেখিয়ে দিবে, তারা প্রতিষ্ঠা করে ছাড়বে, তারা কারো উপর ভরসা করবে না। তারা কারো উপর ভরসা করেছে, আমি জানি না এটা কি তাদের নির্বুদ্ধিতার কারণে হয়েছে কিনা, নাকি যাদেরকে বসিয়েছে তারা তাদেরকে মিসগাইড করছে। সব মিলিয়ে একটা বাংলাদেশ, একটা ওই যে একজন উপন্যাসিক লেখছিল যে গহুর আলীর পথ জানা নেই, বাংলাদেশকে এখন এই পর্যায়ে নিয়ে গেছে যে এখন গহুর আলীর পথ জানা নেই, এই অবস্থায় নিয়ে আসছে। সুতরাং আমার শেষ কথা বলছি, শেষ কথা হচ্ছে একটা ক্রাইসিস ম্যানেজমেন্টে বরাবরই এই সরকার ব্যর্থ হয়েছে। ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে মেইন জিনিস, সেটাতে ব্যর্থ হয়ে তারা শুধু কেবল রাজনৈতিক দল এবং রাজনীতি নিয়ে ব্যর্থ। আমি ডক্টর ইউনূসের সর্বশেষ একটা কথা বলবো, দেখেন আমাদের কতগুলো আউটস্ট্যান্ডিং সমস্যা আছে, একদম আমাদের জীবন জীবিকার সাথে সম্পর্কিত। এই যে আমাদের এই রাষ্ট্রীয় কোষাগার খালি, আমাদের সাধারণ মানুষ, আমি যখন সাধারণ মানুষের সাথে কথা বলি, তখন ডক্টর ইউনূস সরকার কাছ থেকে একটা জিনিস আশা করে, আচ্ছা ভাই উনি রাষ্ট্র পরিচালনা করতে, উনি তো পলিটিক্যাল লোক না, উনি তো একটা জিনিস পারে, উনি একটা এত বড় একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, সারা বিশ্বে ওনার সুনাম আছে, আমেরিকা ইউরোপ ওনার কথায় চলে, আমেরিকা তারপরে জো বাইডেনের কাঁধের উপর হাত দিয়ে উনি কথা বলতে পারে, তার উনি তো ওদের দেশ থেকে আমার দেশে কিছু মানে বিলিয়ন বিলিয়ন টাকা গ্র্যান্ড হিসেবে আনতে পারে, আইনে আমাদের এক্সচেকারকে পরিপূর্ণ করতে পারে। উনি তো না, শেষ করে দিচ্ছি, উনি তো অন্তত ইউরোপের অন্তত 10টা দেশে, আমাদের দেশের অন্তত 100টা করে
100টা করে শিক্ষিত যুবককে ওখানে চাকরি একটা ব্যবস্থা, আমি জানি না, লেমেন প্রশ্ন, এটা মানুষের সাধারণ ধারণা, কারণ উনি আর কিছু না পারুক এটা তো অন্তত পারে। উনি তো এটা করতে পারতো যে এই যে আমাদের রোহিঙ্গা সমস্যাটা, এই যে 10 লক্ষ 11 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশের টাইম বোমার মতো আমাদের আমাদের পরিবেশ প্রতিবেশ আমাদের আগামী দিনকে ভাগ বসাচ্ছে, উনি তো ওনার ব্যক্তিত্ব দিয়ে, ওনার আন্তর্জাতিক যে খ্যাতি আছে সেটাকে দিয়ে, ইমেজ দিয়ে অন্তত এই ব্যাপারে একটা উদ্যোগ নিতে পারতেন। এবং এতদিনে এই 6 মাসে অন্তত 1 লক্ষ লোক যদি বার্মাতে, 1,05,000 লোক যদি একটা ইউরোপের বিভিন্ন দেশে উনি পাঠাতে পারতেন, অনুরোধ করতে পারতেন, তাহলে তো আমরা বুঝতাম যে ডক্টর ইউনূস এটা পারছে। উনি সেটা না করে, এগুলোর দিকে না গিয়ে উনি রাজনীতি নিয়ে ব্যস্ত, উনি পলিটিক্স নিয়ে ব্যস্ত, উনি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া নিয়ে ব্যস্ত, উনি কিভাবে রাজনৈতিক মানে উনি আগামী দিনে উনার পথ প্রশস্ত করবেন সে নিয়ে ব্যস্ত। এগুলো আমার কথা না, এগুলো কথা উঠছে। এই যখন অবস্থা, এই যখন প্রেক্ষাপট, তখন যারা এই ফ্যাসিস্ট সরকার থেকে উৎখাত হয়েছে, যারা বাংলাদেশের আজকের এই অচল অবস্থার জন্য দায়ী, তারা তো সেখানে মোচে তা দিবেই, তারা জি। তো আরামে, তারা তো মোচে আপনি তা মনে দিবেই। করছেন সরকারের এই এই ধরনের ভূমিকার দুর্বলতা নিয়ে অন্যরা মুছে টা দিচ্ছে বা অন্যরা সুযোগ নেওয়ার অপেক্ষায় রয়েছে? ধন্যবাদ। এর মধ্যে আওয়ামী লীগের এই ভূমিকাকে আপনি এভাবে মূল্যায়ন করতে চাচ্ছেন?